নমস্কার সবাইকে, আমি নবনীতা আর আমার এই ব্লগটিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে ভোর 5:45 মতো, আর এখন আমরা যাচ্ছি মাসিনাগুড়ির যে জিপ সাফারিটা হয় সেই সাফারিটাতে। তো আমাদের যে জিপ ড্রাইভার ছিল সেই আমাদেরকে এই টাইমটা বলেছিল, আরও আগে বেরোতে বলেছিল অ্যাকচুয়ালি আমাদের, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছিলো বেরোতে সবাই রেডি হতে। আর যেহেতু আমাদের গ্রুপে দুটো বাচ্চাও ছিল, তো তাদেরকে রেডি করতেও একটু দেরি হয়ে গেছিলো, তো তার জন্য 5:45 বেজে গেছিলো। কিন্তু আমাদের ড্রাইভার বলেছিল যে মোটামুটি 5:30 আর 5টার মাঝখানে যদি আমরা বেরোই তাহলে হয়তো বাঘ দেখার যে সম্ভাবনাটা আরও বেশি বেড়ে যায়, কারণ সেই টাইমটাই বাঘরা জল খেতে বেরোয়। তার জন্যই আমরাও তাড়াহুড়ো করছিলাম, কিন্তু সেই বেরোতে আমাদের 6টা বেজেই গেছিলো। তো আমরা বেরিয়ে প্রচুর হরিণ দেখতে পাচ্ছি, আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন। হরিণ তো এখানে আমরা সকালবেলাও দেখেছি, অনেক হরিণই। আর এটা হচ্ছে আর একটু পরের ফুটেজ, যখন একটু ভোর মানে সকালবেলাটা শুরু হয়েছিল তখনই। তামিলনাড়ুতে যেহেতু সকালবেলাটা একটু দেরিতেই শুরু হয়, এখানে 6টার পরে সূর্যোদয় হয়, তার জন্য এই ভিডিওটা মোটামুটি 6:30টার সময় তোলা। তো তখন দেখতেই পাচ্ছেন অনেকটা আলো ফুটে গেছে ভোরের। আমাদের জিপের যে ড্রাইভার দাদা ছিলেন তিনি কিন্তু খুব ভালো ছিলেন। তো তিনি সব বলে দিচ্ছিলেন যে কোন দিকটায় গেলে বাঘ দেখার সম্ভাবনাটা আরও বেশি বেড়ে যায়। আর এখন আমরা যে এরিয়াটায় সাফারি করছি এই পুরোটাই হচ্ছে টাইগার রিজার্ভ ফরেস্ট। তো যখন তখন বাঘ যেখানে খুশি দেখা যেতে পারে, তো তার জন্য উনি আমাদেরকে বলছিলেন যে ভালোভাবে চোখ কান খোলা রাখো, কারণ কখন দেখতে পেয়ে যাবে সেটা বুঝতে পারবে না। আর আমাদেরকে যেহেতু আমাদের গ্রুপে দুটো বাচ্চা ছিল, আর বাচ্চাগুলো একটু খেলা করছিল জিপের মধ্যে, তো একটু আওয়াজও হচ্ছিল, তার জন্য উনি বলছিলেন যে সবাই চুপ করে থাকুক, কারণ বাঘরা আওয়াজ শুনতে পেলে ওরা রাস্তার ধারে কাছে আসে না, বা জিপের যদি আওয়াজ শুনতে পায় তখন ওরা আর কাছাকাছি আসে না, ওরা দূরে চলে যায়। তার জন্য উনিও চেষ্টা করছিলেন জিপটা যথাসম্ভব আস্তে আওয়াজ করে চালানোর, আর আমাদেরকেও বলছিলেন যে আপনারা যেন চুপ করে বসে থাকি আর সতর্কভাবে চারিপাশটা দেখতে থাকি যে কখন কিছু দেখা যায়। আর উনি এতটাই ভালো ছিলেন যে আশেপাশে যে জিপগুলো আসছিল অন্য রাস্তা দিয়ে সাফারি করে, তিনি তাদেরকেও জিজ্ঞেস করছিলেন যে তারা কী অ্যানিমেলস সেখানে দেখতে পেয়েছে। তো সেই সময় অন্য জিপের ড্রাইভাররা যদি বলছিল যে ওই রাস্তাতে হাতি দেখা গেছে বা ওই রাস্তাতে বাঘ দেখা গেছে, তো তিনি সঙ্গে সঙ্গে জিপটা সেই রাস্তাতেই টার্ন নিয়ে নিচ্ছিলেন আমাদেরকে সেগুলো দেখাবার জন্য। আর এই ভিডিওটা দেখুন, কিছুক্ষণ আসার পরেই এত কুয়াশা হয়ে গেছিলো চারপাশটা যে কিছুই দেখা যাচ্ছিল না। তো হঠাৎ করে এরকম কুয়াশা হওয়ার কারণে ভিজিবিলিটিও অনেকটাই কমে গেছিলো। আর আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন তিনি খুব টেনশনে পড়ে গেছিলেন যে এরকম ঘন কুয়াশার মধ্যে সামনের ভিজিবিলিটি যেহেতু কিছুই ছিল না, তো সামনে দিয়ে যদি কোনো অ্যানিম্যাল রাস্তা ক্রস করেও যায় তো তিনি সেটাকে ডিটেক্ট করতে পারবেন না। তো এর জন্য উনি অনেকটা টেনশন করছিলেন। কিন্তু হঠাৎ করে আবার কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা দেখলাম যে ফগটা হঠাৎ করেই চলে গেল এবং ভিজিবিলিটি অনেকটা ক্লিয়ারও হয়ে গেছিলো। আর আমাদের ড্রাইভার দাদাই আমাদেরকে বললেন যে এটা যেহেতু পাহাড় এরিয়া, চারপাশে পাহাড় দিয়ে ঘেরা, তো এর জন্য এখানে এরকম কুয়াশা হওয়া অস্বাভাবিক কিছু না। হঠাৎভাবে এখানে এরকমভাবে কুয়াশা হয়ে যায়, আবার কিছুক্ষণ পর সেই কুয়াশাটা আবার কেটেও যায়। আর আমরা এখন যে এরিয়াটা দিয়ে যাচ্ছি সেটা পুরোটাই হলো কফির বাগান। রাস্তার দুপাশে খুব সুন্দরভাবে কফির বাগান দেখা যাচ্ছে। আর আপনারা হয়তো সবাই জানেন যে নীলগিরি এরিয়াতে যে কফির চাষ ভালোই হয়। আর আরেকটা কথাও আমাদেরকে ড্রাইভার দাদা বললেন যে এই যে কফির এরিয়াটি এটি হচ্ছে বাঘেদের নাকি সবথেকে প্রিয় এরিয়া, কারণ এখানে নাকি প্রচুর হরিণ থাকে, আর হরিণ ধরার জন্য বাঘরাও নাকি এই এরিয়াটাই বেশি থাকতে পছন্দ করে। তো কিছুক্ষণ আগে নাকি এই এরিয়াতেই বাঘ দেখা গেছিলো। তো আমাদের ড্রাইভার দাদা সেটি ফোনের থ্রুতে অন্য একটি ড্রাইভারের থেকে জেনেছিলেন, আর তার জন্যই উনি আমাদেরকে এই এরিয়াটাই নিয়ে এসেছিলেন যদি সেই বাঘটিকে আবার দেখতে পাওয়া যায় বলে। কিন্তু আমাদের সেদিন প্রচণ্ড ব্যাড লাগছিল যে
অনেকটা ঘোরাঘুরির পরও আমরা আর বাঘের দেখা পাইনি সেদিন। তো আমাদের ড্রাইভার দাদাও প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলেন যে আমাদেরকে বাঘটি দেখাতে পারেননি, কারণ কিছুক্ষণ আগেই বাঘটি এখানে দেখা গেছিলো এরিয়াটিতে, এবং অন্য একটি ড্রাইভার সেটিকে স্পটও করেছে। আর সেই ভিডিওটি সে আমাদের ড্রাইভার দাদাকে পাঠিয়ে দিয়েছিল। তো আমাদের ড্রাইভার দাদা সেদিন তার ফোনে আমাদেরকে ওই ভিডিওটা দেখিয়েও ছিলেন যে এরিয়াটিতে বাঘটিকে দেখা গেছিলো। আর আমাদের ড্রাইভার দাদা আমাকে সেদিন এটাও বলেছিলেন যে ওনাদের মধ্যে কোনো ড্রাইভার যদি কোনো টাইগারকে দেখতে পান তো সঙ্গে সঙ্গে তারা সেটি ভিডিও রেকর্ডিং করে রাখেন এবং সেটি ফরেস্ট ডিপার্টমেন্টে ওনারা পাঠিয়ে দেন, এবং তার জন্য নাকি ওনারা পুরস্কৃতও হন। আর প্রায় 2 ঘন্টা জিপ সাফারি করার পর আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে চলে এসেছিলো মাসিনাগুড়ির এই টুরিস্ট স্পটটিতে। তো এটা একটা ছোটোখাটো হিল স্টেশনই বলা চলে, কারণ এটা অনেকটা পাহাড়ের ওপরেই ছিল এই টুরিস্ট স্পটটি। আর আমরা প্রথমে এখানে আসবো নাই ভাবছিলাম, কারণ আসার রাস্তা ছিল প্রচণ্ড দুর্গম। তো তার জন্য আমরা প্রথমে ভয় পাচ্ছিলাম যে জিপ এই রাস্তা দিয়ে আসতে পারবে কি না। কিন্তু আমরা যখন এখানে এসে পৌঁছালাম তখন আমরা এসে ভাবলাম যে যদি আমরা এরিয়াটাই না আসতাম তো সত্যিই আমরা খুব একটা বড় জিনিস মিস করে যেতাম, কারণ এখান থেকে যে নিচের যে ভিউ পাওয়া যাচ্ছিল সেটি অসম্ভব সুন্দর ছিল সেই ভিউটি। তো আমরা যদি না আসতাম এখানে আমরা সত্যি করে এই ভিউটা মিস করে যেতাম। আর এই এতটা উপর থেকে নিচের মাসিনাগুড়ির পুরো এরিয়াটাই দেখা যাচ্ছিল। আর আমাদের ড্রাইভার দাদা আরেকটা কথাও বলেছিলেন যে এখান থেকে নিচের যে জঙ্গলটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সেটা পুরোটাই হলো শ্বেতচন্দনের জঙ্গল। তো এই এরিয়াতে শ্বেতচন্দনের চাষ হয়। তো উনি আমাদেরকে ওই জঙ্গলটা দেখিয়ে দিয়েছিলেন যে বাঁদিকে আপনারা যে জঙ্গলটা দেখছেন ছোট্ট মতো সাদা সাদা গাছের জঙ্গল, সেটাই হচ্ছে শ্বেতচন্দনের জঙ্গল। আর এই দেখুন, এই হচ্ছে সেই রাস্তা যার কথা আপনাদেরকে আমি প্রথমেই বলছিলাম। এই রাস্তার কারণে আমরা আসার সময় ভাবছিলাম যে এই রাস্তা দিয়ে আসা যায় কি না। রাস্তাটা এতটাই দুর্গম ছিল যে ড্রাইভার দাদা আমাদেরকে বলেই দিয়েছিলেন ভালোভাবে দৌড়ে বসে থাকুন। আর ওই দেখুন দূরে যে দেখা যাচ্ছে সাদা সাদা গাছের সারি, ওগুলোই হচ্ছে শ্বেতচন্দনের গাছ। আর এরপরে আমরা ফিরে গেছিলাম আমাদের রিসর্টে। আর সেদিন যেহেতু 25 ডিসেম্বর ছিল তো তার জন্য আমরা আর কোথাও বেরোইনি। আর আমাদের রিসর্টটাও ছিল একদম জঙ্গলের ভেতরেই। তো আমরা সেদিন সেখানেই ছিলাম, সারাটা দিন সেখানেই কাটিয়েছিলাম আর খুব এনজয়ও করেছিলাম সেদিন। আর আমাদের রিসর্টটা ছোটোর মধ্যে বেশ সুন্দর রিসর্ট ছিল। আর আমরা যেহেতু 2টো ফ্যামিলি গেছিলাম আর আমাদের সঙ্গে 2টো বাচ্চাও ছিল, তো তার জন্য জঙ্গল এরিয়া হওয়ায় আমরা চেষ্টা করেছিলাম যে রিসর্টের মধ্যেই থাকতে। আর এই মাসিনাগুড়িতে সেরকম কিছু দেখার জিনিসও ছিল না এই জিপ সাফারি আর জঙ্গল ছাড়া। তো আমরা আগের দিন তো যে এখানে যে এলিফ্যান্ট ক্যাম্পটা আছে সেখানে আমরা ঘুরে এসেছিলাম, আর আজকে সকালে আমাদের সাফারিটাও করা হয়ে গেছিলো। আর তার জন্যই আমরা আর সারাদিন এখান থেকে বেরোইনি, আমরা সারাদিন এখানেই কাটিয়েছিলাম। আর এটাই হচ্ছে আমাদের রিসর্টটি। জঙ্গল এরিয়ার মধ্যে দিয়ে আসার পর এর বাঁদিকে পড়ে 2টি রুম, একটি কটেজ আর একটি রুম, আর সঙ্গে ছিল সার্ভেন্ট এরিয়াও। আর এরপরে যে বিশাল এরিয়াটি এখানে পড়ে তার ডান দিকে রয়েছে পার্কিং এরিয়া, আর বাঁদিকে রয়েছে চিলড্রেন প্লেগ্রাউন্ড, আর সঙ্গে ছিল বনফায়ারের ব্যবস্থাও। কিন্তু সেদিন আমরা অনেকবার রিকোয়েস্ট করেছিলাম ওনাদেরকে এই বনফায়ারটি জ্বালিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওনারা বলেছিলেন যেহেতু এটা জঙ্গল এরিয়া আর ওনাদেরকে ফরেস্ট ডিপার্টমেন্ট নাকি বারণ করেছেন যে এরকম রিসোর্টের মধ্যে কোনো বনফায়ার না করার জন্য। তো তার জন্য সেদিন অনেক রিকোয়েস্টের পরেও ওনারা এই বনফায়ারটি সেদিন জ্বালিয়ে দেননি। আর এটি হলো এই রিসোর্টটির রেস্টুরেন্ট কাম কিচেন। এই রেস্টুরেন্টের একটা ব্যবস্থা আমাদের খুব খারাপ লেগেছিল, যে লাঞ্চ কিংবা ডিনার যে কোনো কিছুই অর্ডার করার জন্য ওনারা প্রায় 4 ঘন্টা আগে থেকেই জানতে চাইছিলেন যে আমরা সেদিন লাঞ্চে বা ডিনারে কী খাবো। কারণ ওনারা বলছিলেন যে আমরা লাঞ্চে বা ডিনারে কী খাবো সেটা জানতে পারার পর ওনারা নাকি সেই জিনিসগুলো বাজার থেকে কিনে আনেন এবং সেই জিনিসগুলো ফ্রেশ আমাদের রান্না করে দেন। তো একদিক থেকে দেখতে গেলে সেই ব্যবস্থাটা ঠিকই ছিল, যে কোনো কিছু খারাপ জিনিস ওনারা হয়তো আমাদেরকে খাওয়াচ্ছিলেন না। কিন্তু আরেকটা জিনিসও খারাপ হচ্ছিল, যেহেতু আমাদের গ্রুপে 2টো বাচ্চা ছিল, তো তাদের যখন তখন খিদে লেগে যাওয়ার ফলে আমরা সঙ্গে সঙ্গে খাবারটাও পাচ্ছিলাম না। আর ওই রেস্টুরেন্টের এটা পেরিয়ে আসার পর ওনাদের এরকম আর একটা কটেজ ছিল।
এই কটেজটা ওনারা নতুনই তৈরি করেছিলেন। তো এই কটেজটাও খুব একটা বড় না, এটা ঠিক কটেজও বলা যায় না, এটা একটা বিল্ডিং টাইপের ছিল। আর এর ওপরে ছিল 2টো রুম আর নিচে ছিল 2টো রুম। তো এই যে রিসোর্টটা ছিল এখানে কিন্তু খুব একটা বেশি রুম ছিল না, তো অল্প রুমই ছিল। আর এর চারপাশে ছিল প্রচুর গাছগাছালি, তো তার জন্য বাচ্চাদের খুব ভালো লেগেছে এই রিসোর্টটা, কারণ ওরা খেলার জন্য প্রচুর স্পেস পেয়েছিল। আর এদের এই রিসোর্টটাতে প্রচুর ইনডোর গেমের ব্যবস্থাও ছিল, তো তার জন্য বাচ্চারাও খুব এনজয় করেছিল 2টো দিন। তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আবার দেখা হবে অন্য একটি